শুরু করছি টপ নিউজ এট 6 আর শুরুতেই চোখ রাখবো চাঞ্চল্যকর একটি খবরে। খাস সরকারি হাসপাতালের বিরুদ্ধে এবার শিশু পাচারের অভিযোগ উঠল। বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে আজ এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বাগদার বাসিন্দা দাস দম্পতি। এবছরের 1 এপ্রিল বনগাঁ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন রিঙ্কু দাস। 5 দিন সব স্বাভাবিক, তারপরই আয়া জানায় 2 শিশুর মধ্যে একজনের শরীর খারাপ। তড়িঘড়ি তাকে আইসিইউতে ভর্তি করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থেকে একবারের জন্য ছেলেকে দেখতে পাননি মা। দিন কয়েক পর এক চিকিৎসক রিঙ্কুকে জানায় তার সন্তান মারা গেছে, কিন্তু দেহ বাবা মার হাতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটও। শিশু পাচার এবং চুরির অভিযোগ খাস সরকারি হাসপাতালের বিরুদ্ধে, বনগাঁর একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ সিআইডিতে। এবং কি ঠিক অভিযোগ জানবো অভিযোগকারীর কাছ থেকে। আপনি কি অভিযোগ জানালেন আজকে সিআইডির দপ্তরে এসে? আমার অভিযোগ ছিল 10 মাস আগে 1 এপ্রিলে আমার 2টো যমজ বাচ্চা হয়েছিল। ওখান থেকে বাচ্চাটা 5 দিন মায়ের কাছে ছিল, 2টো বাচ্চা, তার থেকে একটা বাচ্চা আয়া মাসে নিয়ে চলে যায় কাছের ঘরে অসুস্থ বলে, কিন্তু তাকে মায়ের সাথে মিলাতেও দেওয়া হয় না দুধ। এমনকি বাচ্চা তো মায়ের দুধ তো অবশ্যই জরুরি, কিন্তু সে বাচ্চাটাকে মায়ের দুধ পর্যন্ত খেতে দেওয়া যাচ্ছে না, এমনকি কারোর সাথে ঠিকমতো দেখাও করতে দিত না। কিন্তু জবরদস্তি যখন মা একদিন গেল, কিন্তু তাকে দূর থেকে দেখানো হলো, কিন্তু বাচ্চার সাথে তার কোনো করা হলো না। কিন্তু 10 দিনের পর তখন হঠাৎ এমার্জেন্সি ডাক্তাররা বলল যে বাচ্চা এখন সিরিয়াস অবস্থায় আছে। এমনকি সেই দিনে সে বলল যে বাচ্চাটা মারা গেছে, কিন্তু ডেড বডি যখন আমরা চালাম তখন সেখান থেকে বললো ডেড বডি নিয়ে কী করো, 2টো বাচ্চা হয়েছে যেহেতু একটা নিয়ে থাকো, এখন মা কান্নাকাটি করবে। যার জন্য আমরা ভাবলাম ঠিক আছে, হ্যাঁ একে খবর দেওয়া হয়নি, মাকে কান্নাকাটি করবে, সিজারের বাচ্চা, সিরিয়াস পেশেন্ট, যার জন্য আমরা বাচ্চাটা আনি। কিন্তু আমাদের ডেথ সার্টিফিকেটও দেয়নি। ডেথ সার্টিফিকেটে 2টো বাচ্চাই নাম আছে, কিন্তু ডেথ সার্টিফিকেট আপনাকে দিল না। আপনার যেখানে বললে একটা বাচ্চা মারা গেছে, হ্যাঁ ডেথ সার্টিফিকেট আমাকে দেয়নি। বাচ্চার বডিও দিল না? বডিও দেয়নি। কি বললো বডি না দেওয়ার ইয়েতে? বডি দূর থেকে দেখিয়ে দিল যে বাচ্চা মারা গেছে, ওই কাছেও যেতে দেয়নি। আমাকে বলা হয়েছে যে তোর ছেলের জলের ঘাটতি আছে, কাছে ঘরে নিয়ে যেতে হবে। বাড়ির লোকেদের ডাকতে বলেছে, ডেকে হয়েছে। এবার বলছে কি শুধু জলের ঘাটতি কালকে দিয়ে দেবে। এবার নিয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দিতে হবে, দিয়েছে, স্যালাইন দেওয়া হচ্ছে, ওর একটু জ্বর হয়েছে। সে নানান রকমের কথাবার্তা বলে একদিন আমি জোর করে গেছি। জোর করে যাওয়ার পরে বলছে কি 7 নম্বর বাচ্চাটা দুধ দিতে হবে, তোরা একটু বুকের দুধ অ্যাডজাস্ট করে দে। তা আমি বলেছি যে আমি রিঙ্কু দাস, আমি শিশুর মা, আমি দিচ্ছি। বলছে কি তোর দুধ দেওয়া যাবে না, উপর থেকে অর্ডার নেই। আমি বলেছি আমি শিশু, আমার আরেকটা বাচ্চা খেতে পাচ্ছে, ওই বাচ্চাটা খেতে পারবে না। বলছে এটা আমরা জানি না, আমাদের বারণ করেছে, আমরা তাই বলছি তুই চলে যা। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হলো না, কিন্তু যখন যমজ সন্তান প্রসব করেছিলেন, যখন তাকে ছাড়া হয়, ডিসচার্জ সার্টিফিকেট, তাতে কি লেখা ছিল? দেখো, রাজ্যের বিভিন্ন জেলায় যখন শিশু পাচার চক্র সামনে আসে, প্রকাশ্যে আসে, তখন দেখা যায় যে বিভিন্ন যে নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম, সেই বেসরকারি নার্সিংহোমের কথা উঠে আসে। কিন্তু এবার সরাসরি সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। এবং সেক্ষেত্রে যেমনটা তুমি আমাকে প্রশ্ন করছিলে যে সেই যে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা আমরা জানতে পারছি 31শে মার্চ 2016 এই দম্পতি তারা হাসপাতালে যায়। রিঙ্কু দাস তিনি হাসপাতালে ভর্তি হন এবং 1 তারিখ তার সন্তান হয়। সেই 1 তারিখে কিন্তু একটি ডিসচার্জ সার্টিফিকেট লেখা যাচ্ছে যে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু কোনো রকমভাবেই 2টো বাচ্চা, সেই 2টো বাচ্চাই কিন্তু জীবিত আছে বলা হচ্ছে। কোনো রকমভাবে এটা বলা হচ্ছে না যে একটি বাচ্চা মারা গেছে। কিন্তু এই দম্পতি বা এই রিঙ্কু দাস বা তপন দাস, তাদেরকে কিন্তু বলা হয় যে যেদিনকার জন্ম নেয় তার বাচ্চা, তার ঠিক 5 দিন বাদে তাদেরকে বলা হয় যে তাদের বাচ্চার অবস্থা খারাপ, তাকে আইসিইউতে শিফট করতে হবে, এবং সেই অনুযায়ী আইসিইউতে শিফট করা হয়। কিন্তু কয়েকদিন বাদেই বলা হয় যে তাদের বাচ্চা মারা গেছে। বাচ্চাকে দূর থেকে দেখানো হয় এবং বলা হয় যে বাচ্চাটি মারা গেছে, সেটা মৃত বাচ্চা। কিন্তু যখন এই পরিবার, যখন এই দম্পতি তারা তাদের মৃত বাচ্চার দেহ চায়, তাদেরকে দেহ হ্যান্ড ওভার করা হয় না, তাদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া। সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে 2টো বাচ্চাই তারা বেঁচে রয়েছে, এবং সেই কারণেই পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে আজকে সিআইডিতে। সেটার অভিযোগ আমি আসবো তোমার কাছে বিক্রম। আবারও সপ্তাহখানেক আগে শিশু পাচারের খবর সংবাদ মাধ্যমে দেখেন রিঙ্কু। উদ্ধার হওয়া একটি শিশুকে দেখে তার মনে হয় যে সেটি তারই সন্তান। এরপরই বাগদা থানায় অভিযোগ দায়ের করে দাস দম্পতি। সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় ভবানী ভবনে। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। আজকে সিআইডিতে যখন অভিযোগ করলেন, সিআইডি আধিকারিকরা আপনাদের কি বললো, এবং এর আগে কি আপনারা কোনো থানায় গিয়েছিলেন? আমরা বৃহস্পতিবার সন্ধ্যা রাত্রি যখনই ফটোটা দেখে চিনতে পেরেছি চ্যানেলে, তখনই আমাদের স্বামী ছিল বোম্বেতে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ডেকেছি এবং কালকে আমরা বাগদা থানায় কেস করেছি। ওই ফটোটা চিনতে পেরেছেন আপনারা? ওর একটা তিলক টানা আছে, জন্ম দাগ আছে এই জায়গা থেকে নিয়ে। সেটা কোথায় দেখেছিলেন সেই ছবি? সেই ছবি টিভি চ্যানেলে দেখিয়েছিল বৃহস্পতি রাত।
এই পরিবার তারা অভিযোগ জানিয়েছেন সিআইডি দফতরে এসে, এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা একটি বাচ্চার ছবি দেখতে পেয়েছেন টিভি চ্যানেলে, সেখানে তারা মনে করছেন যে সেটি তাদেরই বাচ্চা, এবং খাস অভিযোগ একেবারে সরকারি হাসপাতালের বিরুদ্ধে, যেখানে তারা বলছেন যে যমজ বাচ্চা হয়েছিল কিন্তু তার মধ্যে একটি বাচ্চা দিলেও আর একটি বাচ্চাকে মৃত বলে ঘোষণা করা হয়, যদিও সেই বাচ্চার মৃতদেহ দেওয়া হয়নি বা সেই বাচ্চার মৃত্যু হওয়ার পরে তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এই পরিবার, এবং সেই কারণেই তারা অভিযোগ করেছেন সিআইডিতে, এবং সিআইডি আধিকারিকরা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আমি আবারও ফিরে যাবো বিক্রম দাসের কাছে। বিক্রম, তুমি যেটা বলছিলে যে এতদিন আমরা দেখছিলাম বিভিন্ন বেসরকারি নার্সিং হোমে এর জাল বিস্তৃত, একাধিক চিকিৎসক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, কিন্তু এখন সরাসরি সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সিআইডি ইতিমধ্যেই কি বিষয়টা দেখতে শুরু করেছে? দেখো, উত্তর 24 পরগনা থেকে শুরু হয়েছিল, তারপরে দক্ষিণ 24 পরগনা, খাস কলকাতা এবং বর্ধমান, হুগলি, এমনকি নদিয়া, এই সমস্ত জেলায় কিন্তু এই যে জাল ছড়িয়ে আছে সেগুলি বেসরকারি নার্সিং হোমে ছড়িয়ে আছে, এমনটাই সিআইডি জানতে পারছিল। কিন্তু এবার সরাসরি অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে, বনগাঁ স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে, এবং এই পরিবার অভিযোগ জানিয়েছে, তারা সমস্ত নথিপত্র দিয়েছে, এবং গতকাল যখন তারা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করায় সেই সময় কিন্তু জেলা পুলিশের সন্দেহ হয় এবং যে এই সেই চক্র কিন্তু এই সরকারি হাসপাতালে ছড়িয়ে আছে বলে তারা মনে করছিল। সেই কারণে তারা এই পরিবারকে রেফার করে যাতে তারা ভবানী ভবনে এসে সিআইডিকে অভিযোগ জানায়, এবং সেই অনুযায়ী পরিবার সিআইডিতে আজকে আসে, তারা সমস্ত নথিপত্র আজকে জমা দেয়, বাচ্চার ছবি পর্যন্ত জমা দেয়, এবং সেই অর্থে কিন্তু সিআইডি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বিক্রম, তোমার কাছ থেকে আমরা এই সংক্রান্ত তথ্য এবং তদন্তের ডেভেলপমেন্ট সেই সম্পর্কে জানতে থাকবো। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন। চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। কালো টাকা চক্রে শামিল আরো এক ব্যাংক কর্মীর হদিশ। নিয়ম ভেঙে কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আর এই অভিযোগেই কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী তার বিরুদ্ধে মামলা দায়ের করলো সিবিআই। এ বিষয়ে বিস্তারিত জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সিজার, দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু ইডি এবং সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা বিভিন্ন ব্যাংকের কর্মীদের উপর নজর রাখছেন। কিছুদিন আগে অ্যাক্সিস ব্যাংকের এক কর্মী গ্রেপ্তার হয়েছিলেন নিয়ম ভেঙে কালো টাকা সাদা করার জন্য। এখানেও কিন্তু একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেহালা শাখার একজন কর্মীর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে যে তিনি 50 লক্ষ টাকা পুরনো নোটের বিনিময়ে নতুন নোট পাইয়ে দিয়েছেন এক ব্যক্তিকে, এবং সেটা পুরোটাই কিন্তু নিয়ম ভেঙে, অর্থাৎ কোনো না কোনো ভাবে কালো টাকার চক্রের সঙ্গে এই ব্যাংক কর্মীর যোগাযোগ ছিল। ইতিমধ্যেই সিবিআই দুর্নীতি দমন শাখা এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সিজার, খুব সংক্ষেপে শুধু আমি জানার চেষ্টা করব যে ব্যাংক কর্মী কোন স্তরের কর্মী বা আধিকারিক, এই সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কারণ তুমি যেটা আমাদের প্রতিবেদনে একাধিকবার বলেছো যে একটা প্রশ্ন থাকছে যে সমস্ত রিপোর্টগুলো পাঠানোর কথা এসটিআর সহ, সেগুলো যদি না পাঠানো হয় কোনো বড় ব্যাংকের আধিকারিক তার ইনভলভমেন্ট ছাড়া, সেটা কোয়াইট আনইউজুয়াল। দেখো, সিবিআই যে প্রাথমিক তদন্ত শুরু করেছে, যে ব্যক্তির বিরুদ্ধে প্রামাণ্য নথি পাওয়া গেছে তিনি একজন অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু সিবিআই তদন্তকারীরা যেটা সন্দেহ করছেন যে এই অ্যাকাউন্ট্যান্টের পক্ষে 50 লক্ষ টাকা কনভার্ট করা সম্ভব নয়, এবং এই চক্রে সেই ব্যাংকেরই আরো উপরের ধাপের কোনো কর্তা যুক্ত আছেন, না হলে কারেন্সি চেস থেকে 50 লক্ষ টাকা বের করা তার পক্ষে, এই অ্যাকাউন্ট্যান্টের পক্ষে সম্ভব নয়। এবং সেই কারণেই কিন্তু এই কর্মীকে এখনো গ্রেফতার করা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সিবিআই তদন্তকারীরা মূলত যেটা চাইছেন এর উপরের ধাপে কারা ব্যাংকের কোন ধরনের কর্মীরা যুক্ত আছেন, কোন শীর্ষকর্তা যুক্ত আছেন তাদেরকে চিহ্নিত করতে। সিজার, ধন্যবাদ। ব্যাংকের পিছনের দরজা দিয়ে কালো টাকা বদলে যাচ্ছে সাদা টাকায়, অভিযোগ উঠছিল কয়েকদিন ধরেই। কালো টাকা সাদা করার চক্রে একের পর এক ব্যাংক কর্তা ধরা পড়তেই নড়ে চড়ে বসল রিজার্ভ ব্যাংক। ব্যাংক কর্মীদের মদতেই কালো টাকা সাদা হয়ে যাচ্ছে, এই আশঙ্কা থেকে 8ই নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল শীর্ষ ব্যাংক। নির্দেশ থেকে পরিষ্কার সন্দেহের তালিকায় থাকা ব্যাংকগুলিতে এই সময় কারা কারা এসেছে তা খতিয়ে দেখতে চায় রিজার্ভ ব্যাংক। ক্যাশ রুম, ক্যাশ ভল্ট সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। We have issued elaborate instruction to all the bank managements to do the central data checking, and whenever they find any inconsistency, it should be pursued further through their internal audit mechanism. আমরা শুনে নেব এই নিয়ে কি বলছেন অর্থনীতিবিদরা। পক্ষান্তরে সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্বীকার করে নিলেন যে আবার হোল্ডারদের হাতে টাকা চলে যাচ্ছে, এবং তার এভিডেন্স আমরা পেয়েছি যে হোল্ডাররা অলরেডি হোল্ড
শুরু করে দিচ্ছেন। পুরনো টাকা নয়, নতুন টাকার 2000 টাকার নোট, এই ঘটনাটাকে কিছুদিন আগে আমরা তার নিদর্শন পেয়েছি। এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখানে সেইভাবে যদি কোনো অসৎ উপায়ে টাকা চলে গিয়ে থাকে সেটাকে ট্র্যাক ডাউন করা এবং করাপশন এবং এই পরিস্থিতিতে যাতে হোর্ডিং না হয়, এই মানে একটা ক্যাশ ক্রাঞ্চের পরিস্থিতি, সেখানে যাতে হোর্ডিং না হয় সেই জন্য বোধহয় সরকার আরবিআই সেই ব্যবস্থাটা নিলেন। আজকে যে ক্যাশ শর্টেজ সাধারণ মানুষ ফেস করছে এবং বেশিরভাগ বড় ব্যবসায়ীরা ফেস করছে না, তার মেইন কারণ হচ্ছে ব্যাংকের কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী ব্যাংক এর মধ্যে জড়িত। তারা নির্ঘাতভাবে ইন্ডাস্ট্রিকে পাইয়ে দিয়েছেন, কারণ আমার ইন্ডাস্ট্রি টাকা যথেষ্ট আছে এবং সে টাকাটা বদলাচ্ছে কি করে, যে ধরা যাচ্ছে ব্যাঙ্গালোরে অমুক তমুক সব যদি ব্যাংক মারফত হয়ে থাকে, এ টাকা তো সাধারণ মানুষের হাতে আসতে পারে না। এবং আমার খালি একটাই আক্ষেপ যে সিসিটিভি ফুটেজে সব যে ধরা পড়বে তা কিন্তু নয়। ট্রাঙ্ক ভর্তি করে যদি বার করে নেওয়া হয় এবং বাড়িতে বা অফিসে পৌঁছে দেওয়া হয়, তাহলে তো আপনার তার হদিশ পাবেন না ব্যাংকে।